যখন আমি যুবতী হলাম তখন জানতে পারলাম যে আমার মা একটা মেয়ের জন্ম দিয়েছে, কিন্তু আমার বাবা তো অনেক বছর আগেই মারা গেছেন। এসব কারণে মায়ের প্রতি আমার ঘৃণা ছিল, কেননা সে খারাপ কাজ করেছিল। কিন্তু আমি অবাক ছিলাম যে মা এই মেয়েটাকে কেন লুকিয়ে রাখে। আজ অবধি কেউই ওকে দেখেনি, কেননা আমার মা সবসময় আমাদের বাড়ির দরজা বন্ধ করে রাখে। হঠাৎ করে আমি দরজা দিয়ে ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেননা সেই মেয়েটা তো... আমার নাম রিম্পা। আমি আমার জীবনের বেশিরভাগ সময় নিজের মাকে ঘৃণা করে কাটিয়ে দিয়েছি, কিন্তু মা আমাকে সবসময় ভালোবেসেছে। আমার মা আত্মীয় স্বজনের ব্যাপারে আমাকে কিছুই বলতো না। আমি যখনই তাকে জিজ্ঞেস করতাম তখন সে এটাই বলতো যে এই দুনিয়াতে আমাদের কেউ নেই। মা ছাড়া আমারও এই দুনিয়াতে কেউ ছিল না। যখন আমি স্কুলে যেতে শুরু করেছিলাম তখন আমার মাই আমাকে স্কুলে ছাড়তে যেত, আর আনতেও সেই যেত। আমি আমার মায়ের সাথেই থাকতাম। যদি সে বাড়ি থেকে কিছু সময়ের জন্য কারো কাছে যেত তাহলেও আমার খুব টেনশন হতো, আর আমি ঘরের দরজায় বসে কান্না করতে শুরু করে দিতাম। যখন মা আমার কান্নার আওয়াজ পেত তখন সে দৌড়ে আমার কাছে চলে আসতো আর আমাকে কোলে উঠিয়ে নিত। মায়ের কোথাও যাওয়াতে আমার এরকম মনে হতো যে বাবার মতো আমার মাও আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি এই বাড়িতে নিঃসঙ্গ মরে যাব। কিন্তু যখন আমি কিছুটা বড় হলাম তখন আমার মা একটা মেয়ের জন্ম দিল আর তাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখত। যখন আমি এই জিনিসটা জানতে পারলাম তখন আমার মায়ের উপরে ঘৃণা হতে শুরু করলো। আমার মনে হয়েছিল যে আমার মা ভালো মহিলা নন, কেননা আমার ছোটবেলাতেই বাবার মৃত্যু হয়। মাকে আমি ঘৃণা করতাম, কিন্তু মা সবসময় আমাকে বোঝাতে থাকতো আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমার ঘৃণা কম হতো না। মা আমাকে জিজ্ঞেস করত, তোর কি হয়ে গেছে, তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? আমার তো মনে হয়েছিল তুই আমার উপরে বিরক্ত, কিন্তু তোর হৃদয়ে নিজের মায়ের জন্য এত বেশি ঘৃণা থাকতে পারে এটা আমি ভাবতেও পারতাম না। তখন আমি তাকে জিজ্ঞেস করতাম, তুমি আমাকে বলো, এত বছর আগে বাবা মারা যাওয়ার পরেও তোমার এই মেয়ে এলো কোথা থেকে? মা আমার প্রশ্নের জবাব দিতে না পেরে চুপ হয়ে যেত। সেই মেয়ে যাকে মা আমার বোন বলতো সে আমাকে বলতো যে তুমি মায়ের সঙ্গে ঝগড়া করো না। এছাড়াও যখনও আমার কাছে আমার ঘরে আসতো তখন আমি ওকে আমার ঘর থেকে তাড়িয়ে দিতাম, আর ও কান্না করতে করতে মায়ের কাছে ফিরে যেত। কিন্তু মা আমাকে কখনোই কিছু বলতো না। এখন আমার মায়ের বয়স ৪৫ বছর। তার মুখে বলিরেখা পড়ে গেছিল, এছাড়াও চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। তাকে দেখেই মনে হতো কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, যার টেনশনে সে ঘুমাতে পারে না। আমার মনে হতো সে অনেক পাপ করেছে, সেই অনুশোচনায় হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। আমার মা তার অবৈধ মেয়েকে সবার কাছ থেকে লুকিয়ে রাখত। যদি কেউ আমাদের দরজায় আসতো তাহলে মা বোনকে ঘরের মধ্যে লুকিয়ে দিত। এসব দেখে আমার খুব রাগ হতো। একদিন আমার মা আমার কাছে এসে বলতে লাগলো, দুপুরবেলা রেডি হয়ে থাকিস, তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তারা খুব ভালো মানুষ। আমি মায়ের কথার কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। দুপুরবেলা যখন তারা আমাদের বাড়িতে এলো তখন মা আমার ঘরে এসে দেখলো আমি রেডি হইনি। তখন মা আমাকে বলতে লাগলো যে তুই এখনো রেডি হসনি, তোকে তারা দেখতে এসেছে। এ কথা শুনে আমি তাকে বললাম, তোমার আমার চিন্তা করতে হবে না, আমি এখনই বিয়ে করব না। তুমি তোমার ভালো মেয়ের খেয়াল রাখো, যাকে তুমি সবার থেকে লুকিয়ে রেখেছো। মা আমার মুখের উপরে হাত রেখে বলল, ভগবানের জন্য আস্তে কথা বল, কাউকে বলিস না যে তোর একটা বোন আছে। আমি তাকে বললাম, কিন্তু কখনো না কখনো তো সবাই জানতে পেরেই যাবে, তখন কি করবে? আমার মা বলল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। একদিন যখন কোনো কাজে মায়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ভেতর থেকে মায়ের আওয়াজ আসছিল। এরপরে আমি যখন লুকিয়ে ভেতরে দেখলাম তখন আমার দম বন্ধ হয়ে এলো, কেননা আমার মা ওই বাচ্চা মেয়েটার সাথে বসে কান্না করছিল। এরপরে আমার মা যে কথা বলল সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি আমার মাকে এরকম কান্না করতে দেখতে পারছিলাম না, তাই আমি তার কাছে গিয়ে বললাম, কি হয়েছে, তুমি এরকম কান্না করছো কেন? আমাকে সত্যিটা কেন বলছো না? তখন আমার মা বলল, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনোই কাউকে কিছু বলবো না, কিন্তু তোর আমার প্রতি এত ঘৃণা আমি সহ্য করতে পারছি না। আমি আমার এক মেয়ের জন্য অন্যকে নিজের থেকে দূরে করে দিচ্ছি। আমি এই দুঃখ সহ্য করতে পারছি না। আমি চাই না যে কাল আমার মরার পরেও তুই আমাকে ঘৃণা করতেই থাকিস। তুই মনে করিস আমি কোনো পাপ করেছি, কিন্তু এটা সত্যি না। আজকে আমি তোকে সমস্ত সত্যিটা বলতে চাই। আমি আমার মায়ের কাছে গিয়ে বসে পড়লাম আর তার কথা শুনতে লাগলাম। এরপরে মা তার গল্প বলতে শুরু করলো। মা বলল, আমরা 5 বোন আর 1 ভাই ছিলাম। আমার সবচেয়ে বড় দিদি এই বয়সে বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। এই জিনিসটা নিয়ে মা এত কষ্ট পেয়েছিল যে বিছানা ধরা হয়ে পড়ে। আমরা ছোট্ট একটা গ্রামে থাকতাম। আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ,
সেখানকার সমস্ত লোকের মতো আমার বাবাও লোকের জমিতে কাজ করে সংসার চালাতো। ব্যাস 2-3 জন লোক ছিল যারা বড় লোক, কিন্তু তাদের হৃদয় খুব ছোট ছিল। তারা কারো সাহায্য করতো না, শুধু নিজেদের কথাই ভাবত। আমাদের ভাই সবচেয়ে ছোট। বাবা আমাদের ভাই আর ছোট বোনকে স্কুলে পাঠাতে শুরু করেছিল। বাবা বলেছিল যে অন্য বাচ্চারা তো টাকার অভাবে পড়তে পারেনি, কিন্তু এই দুজন পড়াশুনো করুক, হয়তো এদের দ্বারা আমাদের দিন বদলে যাবে। আমরা সব বোন বাড়িতে সেলাইয়ের কাজ করতাম, তাতেও কিছু টাকা পেতাম, কিন্তু সমস্ত টাকা বাড়ির বাজার আনতেই শেষ হয়ে যেত। কেননা যে সমস্ত বাড়ির মহিলাদের কাপড় আমরা সেলাই করতাম তারা আমাদেরকে খুব বেশি টাকা দিত না, কিন্তু আমরা কিছু বলতেও পারতাম না, কেননা তাহলে হয়তো এই টাকাও আমাদের হাত থেকে চলে যেত। আমার মা খুব বেশি অসুস্থ থাকতে শুরু করে। দিদি বাবাকে বলেছিল যে বাবা কারো কাছ থেকে ধার করে মাকে শহরের কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। আমরা দিনরাত নিজের মাকে এরকম ছটফট করতে দেখতে পারতাম না। বাবা বলতো আমি কি করব, দিনরাত আমি পরিশ্রম করি, কিন্তু যাদের কাজ করি তারা খুবই নির্দয়, ছোটখাটো ভুলের জন্যও তারা টাকা কেটে নেয়। যদি তোর মাকে নিয়ে শহরে গিয়ে কোনো বড় ডাক্তারকে দেখাই, তাহলে সে যে রিপোর্ট করাবে তাতেই 1000 টাকা খরচ হয়ে যাবে, তারপরে তার চিকিৎসা করানোর টাকা কোথা থেকে আসবে? এখনো তো আমি আগের ঋণই শোধ করতে পারিনি, তাছাড়াও কি এমন আছে যে আমাদের মতো গরিবকে ধার দেবে? আমি খুব বেশি টেনশনে থাকতাম। যেদিকেই তাকাতাম সমস্ত রাস্তা বন্ধ দেখতে পেতাম। আমার মায়ের খুব কষ্ট হতো, তাই সে কান্না করতে থাকতো। এদিকে আমার দিদিরও বিয়ের বয়স হয়ে যাচ্ছিল, তাই বাবা মা খুব টেনশনে থাকতে শুরু করে। একদিন মা বলল যে এই বাড়িটা বন্ধক দিয়ে কোনোরকমভাবে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো, বিয়ের পরে কিছু কিছু করে টাকা তাদের ফিরিয়ে দেব। আমরা বোনেরা বাবাকে বাড়ি বন্ধক রাখতে নিষেধ করলাম, কিন্তু সে আমাদের কথা শুনল না, আর বাড়ি বন্ধক রেখে দিল। বাবা বন্ধকের টাকা নিয়ে ফিরে আসছিল। গরমের দিন ছিল, তাই প্রচণ্ড গরমে খিদে তেষ্টায় রাস্তাতেই বাবা মাথা ঘুরে পড়ে যায়। সেখানের কিছু লোক তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। যখন তার হুঁশ ফিরল, তখন তার কাছে টাকা নেই দেখে বাবা খুব বেশি টেনশনে পড়ে গেল আর কান্না করতে লাগলো। যখন আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, তখন সে সমস্ত কথা খুলে বলল। তার কথা শুনে আমরাও কাঁদতে লাগলাম, কেননা আমাদের কাছে এই বাড়িটাই শেষ সম্বল, আর সেটাও বাবা বন্ধক দিয়ে দিয়েছে। আমার এরকম মনে হচ্ছিল যেন আমার দম বন্ধ হয়ে যাবে। মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছিল, তাই আমরা তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু সেখানে তো কেউ কথা শোনার জন্য রাজিই ছিল না। হাসপাতালের লোকেরা তাদের কথাই শুনতো যারা তাদের টাকা দিত। এদিকে আমার ছোট ভাই আর বোন খিদায় কান্না করছিল, কেননা আমরা সকাল থেকে কিছুই খাইনি। বাবাও কান্না করতে করতে বাইরে বেরিয়ে গেল। কিছু সময় পরে যখন আমি বাইরে দেখতে গেলাম, তখন দেখলাম বাবা লোকেদের সামনে হাত পেতে ভিক্ষা করছে। আমি তাকে ভিক্ষা করতে দেখে সেখানেই বসে পড়লাম আর কান্না করতে লাগলাম। আমার ছোট বোন গীতা বলল, দিদি টেনশন করিস না, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি, তার দাদা খুব ভালো, সে প্রতিজ্ঞা করেছে যে সে আমাকে কাজ দেবে। তারা খুব বড় লোক, তাদের টাকার কোনো অভাব নেই। সে আমাকে বলেছে যে আমি খুব সুন্দরী, তাই আমি চাইলে মডেল হতে পারবো, তারপরে আমি টিভিতে আসবো, অন্য শহরে গিয়ে মডেলিং করতে পারবো। আমি ওর কথা শুনে বললাম, তুই এত ছোট, তার উপরে তুই কি ধরনের কথা বলছিস? আমরা না খেয়ে মরতে রাজি আছি, কিন্তু তোকে কখনোই কোনো খারাপ কাজ করতে দেব না। আমি শুনেছি যারা এই কাজ করে তাদের অবস্থা খুব খারাপ হয়, আর কেউ বিনা স্বার্থে কোনো গরিব মেয়ের সাহায্য করে না, আর না তো তাদের কোনো কাজ দেয়। আমার বোন বলল, দিদি আমি এসব সহ্য করতে পারছি না, আমার সাথে যা হওয়ার হোক, কিন্তু আমি কোনো অবস্থাতেই তোমাদের এই অবস্থায় দেখতে পারবো না। ওই যে সামনে বাবা কতটা অসহায় হয়ে লোকেদের সামনে হাত পেতে ভিক্ষা চাইছে, যাতে আমরা কিছু খেতে পারি আর আমাদের মায়ের চিকিৎসা হয়ে যায়। ভিক্ষা করার চেয়ে ভালো আমি আমার পরিবারের জন্য নিজের জীবন নষ্ট করে দেই। আমি আমার বোনকে অনেক বোঝালাম, কিন্তু ও আমার কথা শুনল না। ও বলছিল, যদি আমি মরি তাহলেও তোমাদের সবাইকে এই অবস্থা থেকে বের করেই মরব। যদি আমরা এই অবস্থাতেই থাকি তাহলে কখনোই কারো বিয়ে হবে না, আমরা সমস্ত বোনেরা অবিবাহিত হয়েই মরে যাব। তখনই ডাক্তার এসে বলল, আপনাদেরকে এখনই 5000 টাকা জমা করতে হবে, না হলে আপনার মায়ের জীবন হয়তো বাঁচবে না। এত টাকার কথা শুনে তো বাবা মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল। এরপরে কিছু সময় পরে বাবা বলল, মাকে এখানে রেখে চল, আমরা বাড়ি যাই। যখন তোদের মা মরে যাবে তখন এরা নিজেরাই বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু এখন যদি আমরা এখান থেকে নিয়ে যাই তাহলে 2 দিনের টাকা দিতে হবে, আর আমার পকেটে ফুটো পয়সাও নেই। এ কথা বলে বাবা চুপচাপ হয়ে গেল। যখন আমি আমার বোনের দিকে তাকালাম তখন ও সেখানে ছিল না। আমি ওকে পুরো হাসপাতালে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ভাইয়ের কাছে যখন জিজ্ঞেস করলাম তখন ও বলল, দিদি বলেছে বাবাকে কোথাও নিয়ে যাস না, আমি টাকা নিয়ে আসছি।
ওর কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার মনে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছিল। সন্ধ্যা হতে হতে ও ফিরে এলো। ওকে খুব উদাস লাগছিল, আর ওর মুখের রঙও বদলে গেছিল। ও বাবার হাতে টাকা দিয়ে বলতে লাগলো, বাবা, এখন থেকে আমাদের টাকার অভাব হবে না। ডাক্তারকে বলো সে যেন মায়ের চিকিৎসা শুরু করে দেয়। আমি আমার বোনের হাত ধরে ওকে সাইডে নিয়ে গিয়ে ওকে বললাম, তুই আমার কথা শুনলি না? গীতা বলতে লাগলো, দিদি, আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, আমি মডেলিং করতে যাচ্ছি। আমার বন্ধুর দাদা প্রতিজ্ঞা করে বলেছে আমাদের যত টাকা দরকার হবে ওর কাছ থেকে নিয়ে আসতে। সেই সময় সবাই ওর কথার উপরে ভরসা করে নিয়েছিল, কেউই জানতো না সত্যিটা কি। গীতা প্রতিদিন সেজেগুজে বাড়ি থেকে বের হয়ে যেত। বাবা ওর এই অবস্থা দেখতে পারছিল না, কিন্তু নিজের বাধ্যবাধকতার কারণে হয়তো তিনি ভাবলেন অনেক মেয়েই তো আজকাল এই কাজ করছে, চলো কোনো ব্যাপার না। এখন আমার মা একদম ঠিক হয়ে গেছে, তাই আমরা মাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। কয়েকদিন পরেই বাবা যার কাছে ঘর বন্ধক রেখেছিল সে টাকা ফেরত না পাওয়ার কারণে আমাদের বাড়ি বিক্রি করে দিল। সেদিন আমরা সারা রাত বাইরে কাটালাম। যখন আমার বোন গীতা এই কথা জানতে পারল, তখন ও আমাদের কাছে এসে একটা ফোন করলো। কিছু সময় পরেই একটা বড় গাড়ি এলো আর আমাদের সবাইকে এখান থেকে নিয়ে চলে গেল। এরপরে আমরা অন্য একটা জায়গায় চলে গেলাম। সেখানে একটা বাড়ি ছিল। আমার বোন বলল, ভেতরে চলো। যখন আমরা ভেতরে গেলাম তখন সেই বাড়িটা দেখে হতবাক হয়ে গেলাম। এই বাড়িটা অনেক বড় আর খুবই সুন্দর করে সাজানো গোছানো। বাবা গীতার দিকে কৃতজ্ঞতার চোখে দেখতে লাগলো আর ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমাদের মেয়ে তো আমাদের সবার কপাল বদলে দিয়েছে। আমি গর্বের সাথে সবাইকে বলবো যে আমার মেয়ে মডেলিং করে। কিন্তু গীতা বলল, না বাবা, এখনই কাউকে কিছু বলো না, সবে তো আমি কাজ শুরু করেছি। আর জানো তো, কারো ভালো শুনলে লোকেদের জ্বলন শুরু হয়, এই কারণে কাউকেই কিছু বলার দরকার নেই। এখন থেকে এই বাড়ি তোমার, তুমি এখানে আরামসে থাকো। আমার কাজের দেরি হচ্ছে, আমি যাচ্ছি। কাজ খুব বেশি চলছে, তাই আমাকে সেখানেই থাকতে হবে। সেই সময় আনন্দে কেউই ওর দিকে ধ্যান দেয়নি যে ও আমাদের সুখের জন্য নিজের সম্মান আর নিজের জীবন তছনছ করছে। আমার মা একদমই ঠিক হয়ে গেছে, আর বাবা আবার আমার বিধবা দিদির বিয়ে দিয়ে দিয়েছে। এরপরে দ্বিতীয় বোনেরও বিয়ে হয়ে গেল। এখন আমাদের অবস্থা বদলানোর কারণে আমাদের কপালও বদলে গেছে। আগে আমাদের বাড়িতে কেউই সম্বন্ধ নিয়ে আসতো না, আর এখন সম্বন্ধের লাইন লেগে গেছে। আমার সমস্ত দিদিদের বিয়ে খুব ধুমধামে হয়ে গেল। এখন আমার বিয়ের নম্বর এসেছে। যেদিন আমার বিয়ে ছিল সেদিন আমি গীতাকে বললাম যে তুই আমার বিয়েতে আসবি তো? ও আমাকে বলল, তুই আমার দিদি, আর তার থেকেও বেশি তুই আমার বন্ধুর মতো। তুই আমার কাছে প্রতিজ্ঞা কর যে জীবনে যখনই তোর দরকার পড়বে তুই আমার সাহায্য নিতে আসবি। আমি ওকে বললাম, তুই এটা কীরকম কথা বলছিস? তুই আমার বোন, আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দেব, কখনোই তোকে একলা ছাড়বো না। আমি আমার বিয়ের দিন ওর অপেক্ষা করছিলাম, কিন্তু ও আমার বিয়েতে এলোই না। আমি যখন ওকে ফোন করলাম তখন ও বলতে লাগলো, আমার এখানে কাজের চাপ খুব বেশি, তাই আসতে পারবো না। এছাড়াও ও তেমন একটা বাড়িতে আসতো না, আর যদি বা কখনো আসতো তাহলেও রাতের অন্ধকারে আসতো। একদিন ও বাড়িতে এসে আমাদের সবাইকে বলল যে ও বিদেশে যাচ্ছে। এ কথা শুনে বাবা বলল, গীতা মা, কি দরকার বিদেশে যাওয়ার? এখন তুই এই কাজ ছেড়ে দে। এখন আমাদের কোনো জিনিসেরই কোনো অভাব নেই। সবার দায়িত্ব তুই ছেলের মতো পূরণ করেছিস, এখন তুই বিয়ে করে নে। দেখিস তোর মতো মেয়ে পাওয়ার জন্য কত শাহজাদা আসবে। বাবার এই কথা শুনে ও হাসতে লাগলো, কিন্তু ওর হাসিতে আগের মতো ব্যাপার ছিল না। ওর হাসিতে যেন দুঃখ ফুটে উঠত, যেন ও অনেক কিছু হারিয়ে ফেলেছে। আমি ওকে বললাম, তুই নিজের জীবনের এত বছর আমাদের জন্য নষ্ট করে দিয়েছিস, যদি সম্ভব হয় তাহলে এই পাক থেকে বেরিয়ে আয়। কিন্তু ও আমার কোনো কথার উত্তর দিল না। ও সমস্ত বোনেদের অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, আর প্রতি মাসে সবার অ্যাকাউন্টে কিছু কিছু টাকা পাঠিয়ে দিত। ও বলতো যে এই টাকার কারণে আমার বোনেরা স্বামী আর শ্বশুরবাড়ির লোকেদের কাছে বেশি সম্মান পাবে, কেননা প্রতি মাসে তারা বোনের কারণে টাকা পাবে। আমি নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করেছিলাম। আমার স্বামী একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করত, আর ও আমাদের বাড়ি থেকে যৌতুকও নেয়নি। এই কারণে আমার বোনেরা আর তাদের স্বামীরা আমার স্বামীকে বেশি সম্মান দিত না। যখন থেকে টাকা আসতে শুরু করলো আমার বোনেদের ব্যবহারও বদলে গেল। গীতা আমাকে জিজ্ঞেস করেছিল, তোর কি কিছুই চাই না? আমি ওকে বলেছিলাম, আমি আমার সেই বোন ফেরত চাই যাকে ছোট ছোট কথাতে মন খুলে হাসতে দেখেছি। কয়েকদিন পরে গীতা আমাদের সবাইকে আলবিদা বলে চলে গেল। যাওয়ার সময় ও মা আর বাবাকে কিছু কাগজ আর এটিএম কার্ড দিয়ে গেছিল, যাতে তাদের টাকা পয়সার দরকার পড়লে তুলে নিতে পারে। কখনোই কেউ ওকে জিজ্ঞেস করেনি যে ও এত টাকা কোথা থেকে পায়। যখন কখনো আমি ওকে জিজ্ঞেস করতাম তখন বাড়ির লোকেরা বলতো যে তুই তোর বোনের উপরে সন্দেহ করছিস,
এই তো তোকে সেই অভাবের জীবন থেকে বের করে শান্তির জীবন দিয়েছে, সমাজে সম্মান দিয়েছে। আমি নিজের শ্বশুরবাড়িতে গিয়েও খুব টেনশনে থাকতাম। আমার স্বামী বলতো যে, তুমি টেনশন কেন করছো, যে যা কর্ম করবে তার ফল সে পাবে। আমি তাকে বললাম, তোমার কোনো বোন নেই তো? যদি থাকতো তাহলে তুমি এরকম কথা বলতে পারতে না। তুমি জানো না, নিজের ভাই বা বোনকে এরকম কাদায় ভাসতে দেখলে খুব কষ্ট হয়। যদিও তুমি জানো একমাত্র মৃত্যু ছাড়া কেউই তাদের বের করতে পারবে না। অনেক বছর আমি গীতার অপেক্ষা করতে থাকলাম, কিন্তু সে ফিরে আসেনি। এদিকে আমার মেয়ে হলো। কয়েক বছর পরে আমার মায়ের মৃত্যু হয়ে গেল। সে নিজের মেয়ে গীতার অপেক্ষা করতে থাকলো, কিন্তু কেউই জানতো না যে ও কোথায় কাজ করে। একদিন আমরা খবর পেলাম যে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় এই সব কিছু মানতে চাইছিল না। সব সময় আমার এটাই মনে হতো যে ও জীবিত আছে। মায়ের মৃত্যুর কিছুদিন পরে আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। এই শোকে কান্না করতে করতে মাস বছরে বদলে গেল। আর যখন আমার মেয়ে 18 বছরের হলো, তখন একদিন আমার বোন গীতার ফোন এলো। এত বছর পরে ও ফোন করেছে দেখে আমি সঙ্গে সঙ্গে ওর সাথে দেখা করতে চলে গেলাম। ও হাসপাতালে ছিল। আমাকে দেখেই ও আমার গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। ওর মেয়ে হয়েছিল, তাই ও খুব দুর্বল হয়ে গেছিল। ওকে দেখে আমার এরকম মনে হয়েছিল যে ও আমার বোন গীতা না, বরং অন্য কেউ। ওর অর্ধেক মুখ জ্বলে গেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, গীতা, এইসব কিভাবে হয়েছে? আর তুই কবে বিয়ে করেছিস? তুই জীবিত আছিস, তারপরেও লোকে কেন বলছিল তুই মরে গেছিস? ও আমাকে বলল, আমি নিজের ইচ্ছায় এই রাস্তায় গিয়েছি। কেউ জানতো না আমি কি কাজ করি। আজ থেকে অনেক বছর আগে আমি মাকে ওই অবস্থায় দেখতে পারছিলাম না। নিজের ছোট ভাই বোনকে খাবারের জন্য ছটফট করতে দেখতে পারছিলাম না। তাই আমি আমার বন্ধুর দাদার কাছে গিয়েছিলাম। কিন্তু যখন আমি আমার বন্ধুর দাদার কাছে গেলাম, তখন সে আমাকে মডেলিং করার অফার দেয়। তাছাড়া ও বলেছিল আমাকে আগে দেখাতে হবে তুমি মডেলিং করতে পারো কি না। আমি ওকে বলেছিলাম, তাড়াতাড়ি করে বলো আমাকে কি করতে হবে। আমাকে হাসপাতালে টাকা নিয়ে যেতে হবে। ও আমাকে বলল, যদি তোমার এতই তাড়া থাকে তাহলে এই টাকা নিয়ে হাসপাতালে যাও। আমি টাকা নিয়ে হাসপাতালে চলে এলাম, কিন্তু টাকা দেওয়ার আগে সে যে কথা বলেছিল তাতে দুনিয়ার সমস্ত পুরুষের উপর আমার ভরসা উঠে গেছিল। তুমি সত্যিই বলেছিলে, কেউ বিনা উদ্দেশ্যে কারো সাহায্য করে না, আর গরিব মেয়েদের তো একদমই না। এরপরে যখন আমাকে দিয়ে তার হৃদয় ভরে গেল, তখন সে আমাকে কোঠাতে পাঠিয়ে দিল। সেখানে গিয়ে আমি জানতে পারলাম যে সে কত অসহায় মেয়েকে নিজের শিকার বানিয়েছে। আমি সেখানে যে কষ্ট সহ্য করতাম তার বদলে লাখ টাকা পেতে থাকলাম, কিন্তু আমার কাছে সম্মানের সাথে জীবন কাটানোর মতো কিছুই থাকলো না। এই কারণে আমি ভাবলাম বাড়ির লোকেদের কিছুই বলবো না। তোমাদের সবার বিয়ে হয়ে গেলে পরে যখন আমি তোমাদের সবাইকে খুশিতে দেখতাম, তখন আমারও মন চাইতো আমার একটা ছোট্ট পরিবার হোক, নিজের বাচ্চা হোক। কিন্তু তারপরেই আমার নিজের কাজের কথা মনে পড়ে যেত। যদি আমি নিজের কাজ ছেড়ে দিতাম তাহলে আমার বাবা মা বোনেদের কি হতো। এই কারণে আমি কাউকেই কখনো তোমাদের কথা বলিনি। তাছাড়া আমি কখনোই কারো সামনে আসিনি, কেননা কুকুরেরা দিনের বেলা ভদ্রলোকেদের ভিড়ে লুকিয়ে থাকে আর রাতের অন্ধকারে কোঠাতে যায়। বছর এভাবেই কেটে গেল। এরপরে একদিন কোঠাতে একটা মেয়ে এলো, যে আমার উপরে খুব জ্বলতো আর আমার জায়গা নিতে চাইতো। ও ভাবতো হয়তো এইসব খুব সহজ। রাগের বশে ও একদিন আমার মুখ জ্বালিয়ে দিল। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকলাম। যখন আমার হুঁশ এলো, তখন দেখলাম এখানে আমার চিন্তা করার মতো কেউ নেই, কেননা চিন্তা তো তারাই করে যারা তোমার আপনজন হয়। পরে যখন আমাকে রেখে সেই কোঠার কোনো লাভ হচ্ছিল না, তখন তারা আমাকে সেখান থেকে বের করে দিল। যে আমাকে এই কোঠাতে পৌঁছেছিল তার মেয়েও কোনোভাবে এই কোঠাতে পৌঁছে যায়। এইসব দেখে সেই লোক পাগল হয়ে যায়। সে আমার সাথে সাথে না জানি কত মেয়ের জীবন নষ্ট করেছিল। তার নিজের কর্মের শাস্তি সে পেয়ে গেছে। সমাজের প্রতিটা বাড়িতেই কোনো না কোনো কাহিনী অবশ্যই আছে। কারোর সাথে ভালো হয় তো কারোর সাথে খারাপ। হয়তো আমি সেই সময় মরে যেতাম, কিন্তু একটা লোক আমাকে বাঁচিয়ে নেয়। আমি তাকে আমার সমস্ত কিছু বলে দিলাম। আমার সমস্ত কাহিনী শুনে সে আমাকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? সেও আমার মতো অবস্থার শিকার ছিল। আমরা বিয়ে করে নিলাম। সে আমাকে আমার অতীত আর পোড়ামুখের সাথে নিজের করে নেয়। আমাদের বিয়ের 2 বছর পরেই ডাক্তার বলল যে আমি মা হতে যাচ্ছি। এটা শুনে আমি ভয় পেতে লাগলাম, কেননা আমার মনে হচ্ছিল যদি সেই লোকেরা জানতে পেরে যায় আমার মেয়ে হয়েছে, তাহলে তারা আমার থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে যাবে। আমার কথাই সত্যি হলো, আর সেই লোকেরা আমার পিছনে লেগে গেল। 2 মাস আগেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। ওর ব্যবহার আমার সঙ্গে খুব ভালো ছিল আর আমাকে খুব ভালোবাসতো। কখনোই ও আমাকে আমার অতীত নিয়ে কথা শোনায়নি। ও আমাকে বলতো, গীতা, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। আজকে আমার স্বামী এই দুনিয়াতে নেই আর আমার মেয়ের জন্ম হয়েছে।
কালকে যখন ও যুবতী হবে তখন ও জানতে পারবে ওর মা কে ছিল, তখন ও আমাকে ঘৃণা করবে। এই কারণে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, এই মেয়েটার মা হয়ে তুই একে মানুষ করবি, আর একে কখনো গীতা হতে দিবি না। একথা বলেই আমার বোন মারা যায়, আর আমি ওর বাচ্চাকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু তুই ভেবেছিস এই বাচ্চাটাকে আমি জন্ম দিয়েছি। তোকে এই কারণে সত্যিটা বলছি, কেননা আমি তোর ঘৃণা সহ্য করতে পারছিলাম না। এই বাচ্চাটাকে সবার থেকে লুকিয়ে রাখি, কারণ আমার ভয় ছিল কোথাও কেউ এসে আমার বোনের মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিয়ে না যায়। মা নিজের কাহিনী শোনাতে শোনাতে খুব কান্না করছিল। আমি আমার মাকে কি ভেবেছিলাম সেটা ভেবে আমার খুব অনুশোচনা হচ্ছিল। আমি আমার মায়ের হাতে আমার ভবিষ্যৎ ছেড়ে দিলাম, আর মায়ের কথা মতো বিয়ে করে নিলাম। এই রহস্যটা কেউ জানতে পারেনি। আমার ছোট বোন আমার মাসির মেয়ে, যাকে আমি সবসময় আমার মায়ের অবৈধ সন্তান মনে করতাম। আমার মায়ের দুঃখ অনেক বড় ছিল, সে সারা জীবন কষ্ট সহ্য করেছে। সমস্ত মানুষের জীবনেই অনেক রকম গল্প আছে, তার অনেকগুলোতে গভীর দুঃখ থাকে, যেগুলো আমরা জানার চেষ্টাও করি না। কেননা আমাদের মনে হয় আমাদের দুঃখই সবচেয়ে বড়, তাই অন্যের দুঃখ শুনে কি হবে। যদি কারোর জন্য কিছু নাও করতে পারি, কমপক্ষে কয়েক কথায় তাকে সান্ত্বনা তো দিতেই পারি। কেননা আমাদের কয়েকটা কথার কারণে যদি কারো চোখের জল থেমে যায় আর কেউ ভালোভাবে বাঁচার সাহস পায়, তাহলে সেটা আমাদের জন্য কত ভালো। ধন্যবাদ বন্ধুরা।